This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের সিচুয়েশনস যা পরিস্থিতি তৈরি হয়েছে নানা রকম বাংলাদেশের এরা বলছে যে ভারতের মিডিয়া নাকি ডিসইনফরমেশন মানে হচ্ছে বাজে খবর দেখাচ্ছে একপেশে খবর দেখাচ্ছে। এরকম যদি কোথাও হয়ে থাকে অবশ্যই খারাপ হচ্ছে, কিন্তু আমি যেখানে থাকি আমার এলাকা ঢাকার মধ্যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কোথাও কোনো একবারে আমরা হিন্দু মুসলিম সবাই একবারে খুব ঘনিষ্ঠভাবে চলাফেরা করি আমরা। খবরে যা দেখায় আপনি মনে করেন সবই সত্য? না, সবই সত্য না, তো ওই জন্য ওর থেকেই তো জিনিসটা আরও বেড়ে যাচ্ছে, আরও ইগোটা তৈরি হচ্ছে, আমাদের মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে। আমার অনেক রিলেটিভ আছে বাংলাদেশে থাকে আসে, তারা বলছে তোমাদের এখানে পেপারে কি খবর, এ তো রাজনীতিক খেলা হচ্ছে, আমাদের এখানে তেমনটা কিছুই হয় না। কিন্তু নিউজে যতটুকু হইতেছে কিন্তু প্র্যাকটিক্যালি আইসা একবারে স্বাভাবিক দেখতেছি, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। বর্ডার থেকে আসলাম, ওই পার থেকে এই পারে আসলাম, ইমিগ্রেশন পার হইলাম, কখনো কোথাও কোনো জায়গায় একটা প্রশ্ন করেনি যে কেন যাইতেছেন, কি সমস্যা, কোথাও এখানে মার্কুস স্ট্রিটে আসলাম, এখানেও দেখলাম একবারে স্বাভাবিক। এখানকার যে দোকানদারগুলো আছে একবারে তারা আমাদের আজকে আপন করে নিতেছে। নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজ সন্ধ্যে 7টায় যখন আপনারা এই জনমত দেখা শুরু করছেন, 28শে ডিসেম্বর 2024 সাল। 2024 সাল খুব গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। ইংল্যান্ডের দ্য ইকোনমিস্ট পত্রিকা তাদের মতে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ সেটা এই 2024-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। একদিকে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, সে যুদ্ধ পরিস্থিতির নিবৃত্ত হয়নি। আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে এসেছেন, 20 জানুয়ারি তিনি শপথ নেবেন। তারপর যেটা আর কি আসছে বাংলাদেশের ঘটনা প্রবাহ 5ই আগস্টের পর। তার আগে জুলাই মাস থেকে শুরু হয়ে গেছিল জুলাই অভ্যুত্থান। কেউ কেউ বলছেন এটা বিপ্লব করেছেন তারা, যদিও বিপ্লব বলে মানতে নারাজ। কেন, বিপ্লবের একটা সংজ্ঞা আছে। বিপ্লব হচ্ছে প্রচলিত যা ব্যবস্থা রয়েছে তাকে একেবারে অস্বীকার করা, সমস্ত কিছুকে করে একটা নতুন ব্যবস্থাকে কায়েম করা। কিন্তু 5ই আগস্টের যে বাংলাদেশে অভ্যুত্থানটা ঘটলো, সে অভ্যুত্থানের পর বাংলাদেশের যে প্রচলিত সংবিধান, সেই সংবিধানকে ছুঁয়ে শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের যে সরকার, এই সরকারকে কেউ অন্তর্বর্তীকালীন সরকার, যদিও তার সাংবিধানিক মান্যতা নেই শুরু থেকেই অনেকে বলেছেন, এবং তারা শেখ হাসিনাকে অস্বীকার করেছেন এবং হচ্ছে একটি পতিত স্বৈরশাসক হিসাবে চিহ্নিত করেছেন। এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে বাংলাদেশে আমরা ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন রকম ঘটনা দেখেছি, এবং এই যে ঘটনাগুলো বিশ্ব মানবাধিকার নিয়ে যারা কাজ করছেন তাদের কাছে অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে সংখ্যালঘু সম্প্রদায় তারা সেখানে থাকতে পারবেন। ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে সেখানে চট্টগ্রাম, সেই চট্টগ্রামের অদূরেই রয়েছে বার্মা, এবং সেই বার্মার যে অংশ যেটা রাখাইন প্রদেশ, সেটা আরাকান আর্মি ইতিমধ্যে দখল করে নিয়েছে, এবং সেই বর্ডারিং এরিয়াটাতে যথেষ্ট সেন্সিটিভ এবং টেন্স হয়ে রয়েছে। এবং অন্য জায়গায় তীব্র ভারত বিদ্বেষকে অবলম্বন করছে বাংলাদেশ, এবং এই ভারত বিদ্বেষের কী কারণ থাকতে পারে সেই নিয়ে প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। আমরা পরিষ্কার করে এই জিনিসটা প্রথম থেকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজ কলকাতার যে জায়গায় রয়েছে আমরা বারবার করে আপনাদেরকে দেখিয়েছি, এটাকে বলা হয় মিনি বাংলাদেশ। অনেকেই বলেন, কেন বলেন? তার কারণ বিগত 7-8 বছর ধরে আমি এই এলাকাটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রত্যেক দিনের আমার যাতায়াতের পথে এই মার্কুইস স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট, তার সংযোগস্থলে দাঁড়িয়ে এই আজকের যে পর্ব, সেই পর্বটা আমি এই মুহূর্তে করছি, এবং সঙ্গে নিয়েছি সুচারু এবং রিক পুরকায়স্থ, দুজন তরুণ সহকর্মীকে, যে তারা ধারাবাহিকভাবে আপনাদের কাছে বিশ্লেষণ দিয়েছে, বিভিন্ন খবর তুলে ধরেছে, এবং এই বঙ্গে যে রিয়াকশানসগুলো হয়েছে সেই রিয়াকশানসগুলোকে আমরা বারবার করে তুলে ধরেছি। এই যে যখন এখানে করছি, এটি একটি মিশ্র অঞ্চল এবং কলকাতার সবচেয়ে ভাইব্রেন্ট অঞ্চল,
সবচেয়ে এখানে বিভিন্ন অদূরেই হচ্ছে পার্ক, সেখানে নিউ মার্কেট। বাংলাদেশ থেকে যারা আসেন চিকিৎসার কারণে, ঘুরতে যারা আসেন, তাদের অত্যন্ত ফেভারিট জায়গা। এবং শুধু তাই না, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসেন, এবং দক্ষিণ কোরিয়া, জাপান বহু পর্যটক আসেন। কিন্তু এবারের 25শে ডিসেম্বর থেকে এই 31শে ডিসেম্বর এই সময়ের মধ্যে, অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে দিকে দাঁড়িয়ে কতগুলো জিনিস দেখতে পাচ্ছি যে ভিড় সেরকম নেই। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের প্রতিক্রিয়াও আমরা বিভিন্ন সময় আপনাদের দেখেছি। আজও আবার চেষ্টা করব। আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে মন দিয়ে তিনি দেখছেন আর+ নিউজের উপস্থাপনা। আপনার नामটা একটু বলবেন? আমার নাম আয়াজ। अयाज, तो अयाज भाई आप क्या बांग्ला समझते हैं ना हिंदी? हिंदी में बोले? বাংলা 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 মে। আয়াজ ভাই, এই যে বাংলাদেশের সিচুয়েশনস, যা পরিস্থিতি তৈরি হয়েছে, নানা রকম বাংলাদেশের এরা বলছে যে ভারতের মিডিয়া নাকি ডিসইনফরমেশন, মানে হচ্ছে বাজে খবর দেখাচ্ছে, একপেশে খবর দেখাচ্ছে। কিন্তু সত্যটা কি? মানে আপনি তো নিশ্চয়ই এলাকাটাকে ভালো করেই জানেন, এখানে কি অবস্থা বা কি পরিস্থিতি চলছে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, বা এই ধরনের পরিস্থিতি কি মনের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করছে? আমাদের এখানে বাংলাদেশ থেকে আসার পরে, কলকাতায় আসার পরে নিউজে যতটুকু শুনতেছি এই সমস্যা ওই সমস্যা। আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? ঢাকা। ও ঢাকা। জি। ঢাকা তো বিশাল বড়, কলকাতা শহরের মতো তোর মনে ছাপিয়ে গেছে ঢাকা। ঢাকা তো ছোট এলাকা একটা। ছোট এলাকায় হ্যাঁ, দেখি হ্যাঁ। গুলশন, বনানী, সাভার, কত জায়গার নাম শুনি। ঢাকা, পুরনো ঢাকার কত কিছু দেখি ওখানে, পুরনো পুরনো মসজিদ, পুরনো পুরনো মঞ্জিল। আবার নতুন ঢাকাও আছে, খুব কনজেস্টেড, মানে রোজ দেখছি বিক্ষোভ হচ্ছে, অটো চালকরা মাঝে বিক্ষোভ করলো, সেই সব ছবিগুলো দেখছি। এইগুলো দেখালে বাংলাদেশের যারা এখন মানে শাসন করছেন তারা খুব বিরক্ত হচ্ছেন, রেগে যাচ্ছেন। আচ্ছা, এটা কি সত্যি? আমরা কি খুব ভুল দেখাচ্ছি? আপনার কি মনে হচ্ছে? কিন্তু নিউজে যতটুকু হইতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আইসা একবারে স্বাভাবিক দেখতেছি। কোনো জায়গায় কোনো সমস্যা নেই। বর্ডার থেকে আসলাম, ওই পার থেকে এই পারে আসলাম, ইমিগ্রেশন পার হইলাম, কখনো কোথাও কোনো জায়গায় একটা প্রশ্ন করেনি যে কেন যাইতেছেন, কি সমস্যা, কোথাও এখানে মার্কুস স্ট্রিটে আসলাম, এখানেও দেখলাম একবারে স্বাভাবিক। এখানকার যে দোকানদারগুলো আছে একবারে তারা আমাদের আর কি আপন করে নিতেছে। তারা আরও আগের থেকে আরও বেশি আমাদের সাথে সম্পর্ক ভালো আর কি করতেছে আর কি। আচ্ছা, কলকাতা সমস্যা আমি দেখতেছি না আর কি। আমিও তো আমি প্রথমেই বললাম যে 7-8 বছর ধরে আমি দেখেছি, 25শে ডিসেম্বরের আগে থেকে এখানে দেখি প্রচুর ট্রিটমেন্ট, তার সাথে একটু ঘোরা, এমনকি অনেকে আজমের শরীফও যান। এখানে প্রচুর হোটেলে জায়গা পাওয়া যায় না, এরকমও হয়েছে ঘটনা। সুচারু, তুমিও জানো যে এরকমও ঘটনা হয়েছে যে আমাকে বলছে যে একটা জায়গা পাওয়া যাবে। কোথায় বললাম যে অফিসে তো থাকার জায়গা নেই, বলছে ইয়ের মধ্যে 3 দিন থাকার ব্যবস্থা করে দেয়, মানে এরকম ক্রেজ। কিন্তু এখন সেরকম দেখা যাচ্ছে না। এর কারণ তো অবশ্যই ভিসা দিচ্ছে না, এরকম যে ভিসা পেতে খুব অসুবিধা হচ্ছে। এখন তো ভিসা টোটালি যারা ট্যুরিস্ট এটা বন্ধ, শুধু মেডিকেল দিতেছে, তাও অল্প কিছু। ট্যুরিস্ট পুরো বন্ধ করে দিয়েছে। যেটা এই বঙ্গে হয়েছে, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি ইসলামিক রীতি মেনটেন করেন, দেখে বোঝা যাচ্ছে আপনি একজন সজ্জন ধার্মিক মানুষ। কোথাও বাংলাদেশে খুব সংখ্যালঘু হিন্দুদের এবং বৌদ্ধদের উপর অত্যাচার বাড়ছে। আজকেও একটা নড়াইলের ঘটনা ভীষণ তোলপাড় ফেলেছে। এরকম এই যে ঘটনাগুলো, এটা কি হচ্ছে? ওখানে সংখ্যালঘুরা অনেকেই কি নিরাপদ বোধ করছেন না কেন? বা এই ধরনের খবরগুলো সত্যি আমাদের একটা সম্প্রীতির উপরও একটা চাপ পড়ে। সবই সত্য। তো একজন ধর্মপ্রাণ ইসলাম ধর্ম অবলম্বনকারী হিসাবে আপনি এই বিষয়টাকে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে? এরকম যদি কোথাও হয়ে থাকে অবশ্যই খারাপ হচ্ছে। কিন্তু আমি যেখানে থাকি, আমার এলাকা ঢাকা, ঢাকার মধ্যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কোথাও কোনো একবারে আমরা হিন্দু মুসলিম সবাই একবারে খুব ঘনিষ্ঠভাবে চলাফেরা করি আমরা। আমাদের বাসা আছে 6 বাসা, 6 তলার মধ্যে আমি 5 তলায় আমাদের বাসায় হিন্দুরা ভাড়া থাকে। কিন্তু ওদের সাথে আমাদের যে সম্পর্ক, এটা আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না। সেটাই তো। প্রত্যেকটা অকেশনে ওরা আমাদের দাওয়াত দেয়, আমাদের অকেশনে আমরা ওদেরকে দাওয়াত দেই, একবারে ভাইয়ের মতো। খবরেরগুলো এটা আমি এখন। আপনি নিশ্চয়ই এখানকার, আপনি থাকুন না, কোনো অসুবিধা নেই, আমরা আছি। খবরে যা দেখায় আপনি মনে করেন সবই সত্য? না, সবই সত্য না, তো ওই জন্য ওর থেকেই তো জিনিসটা আরো বেড়ে যাচ্ছে।
আরও ইগোটা তৈরি হচ্ছে, আমাদের মধ্যে দূরত্বটা বেড়ে যাচ্ছে। আমার অনেক রিলেটিভ আছে বাংলাদেশে থাকে, আসে, তারা বলছে তোমাদের এখানে পেপারে কি খবর, এ তো রাজনীতির খেলা হচ্ছে, আমাদের এখানে তেমনটা কিছুই হয় না। আচ্ছা, রাজনীতির খেলা হচ্ছে, তার মানে রাজনীতি কাজ করছে, রাজনীতির খেলা। কেন ওখানে অনেকে স্টেটমেন্ট যারা দিয়েছেন, মানে ধরুন প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি বলছেন যে জমি বিবাদ কখনো কখনো আওয়ামী লীগ করার জন্যে, শুধুমাত্র আওয়ামী লীগ করার জন্যে, পতিত স্বৈরশাসকের অনুগামী হওয়ার জন্যে তাদের উপর হচ্ছে, যা একেবারেই বাঞ্ছনীয় নয় এবং পুলিশ নিশ্চয় ব্যবস্থা নেবে। যদিও পুলিশি ব্যবস্থা নিয়ে আবার বাংলাদেশের বিভিন্ন মিডিয়া ইউটিউবাররা তারা আবার বলছেন যে পুলিশ ঠিকমতো কাজ করছে না। কি এটার মানে ঘটনা? আওয়ামী লীগের উপরে এখন তো একটু বেশি নির্যাতন চলতেছে, এটা তো স্বাভাবিক হয়ে গেছে এখন। শেখ মুজিব কে কিন্তু এখানকার বঙ্গের মানুষ ভালোবাসে। হ্যাঁ, আপনাদের এখানে তো শেখ মুজিবের মূর্তিও আছে এখানে, শিয়ালদা স্টেশনের বাইরে আছে মহাত্মা গান্ধী, মুজিবুর রহমান একসাথে। হ্যাঁ আছে, আমি দেখছি তো, আমি গিয়ে দেখছি। জাতির পিতা মহাত্মা গান্ধী, অনেকে মহাত্মা গান্ধীকে পছন্দ হয়তো করেন না, কিন্তু যেটা দেখা গেল শেখ মুজিবের মূর্তির উপর দাঁড়িয়ে প্রস্রাব করছে, এটা কি জায়েজ? খারাপ, এটা খারাপ হয়েছে, খারাপ হয়েছে, এটা সবাই বলছে খারাপ হয়েছে। জিজ্ঞেস করা হয়েছিল, তখন লোককে জিজ্ঞেস করলো যে এটা কেন হচ্ছে, বলে মুজিবুর রহমান ভালো কাজ করে, কিন্তু এই ওনার মেয়ে এই কাজ করার জন্য সেই রেসটা ওর উপরে পড়েছে। যেমন আমাকে যদি কেউ ধরতে আসে না পায়, তাহলে আমার বাবা মাকে ধরবে, আমার ফ্যামিলির উপরে অ্যাটাক হবে। দিনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, এই তিন যে প্রধান রাজনৈতিক শক্তি, তাদের মধ্যে রাজনৈতিক লড়াই কি মানে ছাপিয়ে এই হানাহানি খুনোখুনি এটা কি বন্ধ হবে? কি মনে হয়? আমার মনে হয় এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে।